যে প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীকে পর্যন্ত বলতে হয়েছে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন। আসলে এরা যেটা চেয়েছিলেন যে কলকাতা হাইকোর্ট একটা স্পষ্ট রায় দিয়ে দিক যে যত মসজিদ রয়েছে তা সেখানে যেন সমস্ত লাউডস্পিকার সমস্ত মাইক সেখানে যেন বাঁধা থাকে এবং আরো বেশি করে বাঁধা হতে থাকে। এই মামলাটা খারিজ হয়ে গেছে। যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন, যা যা নোটিফিকেশন অনুযায়ী আইন অনুযায়ী যে ডেসিবেল আছে সেই ডেসিবেল অনুযায়ী আপনারা আজান করবেন। কিন্তু ওরালি কেউ বললো, কে থানার বড়বাবু বললো, কি ছোটবাবু বললো, বা পুলিশ এলো বললো বন্ধ করে দিন, কেউ বন্ধ করবেন না। যদি বন্ধ করতে হয় তাহলে বলবেন লিখিত অর্ডার দিন, তারপর হবে। যদি সিজ করতে আসে বলবেন লিখিত অর্ডার দিন, তারপর হবে। আর যেখানে যত মসজিদ আছে সেখানে পুলিশ গেলেই আপনারা একটা করে রিটিন কমপ্লেন করবেন, তারপর আসবেন, তারপর দেখছি কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে দেখছি আমরা। আবার লাগাবেন, যাদেরকে খুলে দিয়েছে আবার লাগাবেন, তারা নিশ্চয়ই আবার লাগাবেন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গত কয়েকদিন ধরে কয়েক সপ্তাহ ধরে মসজিদে মাইক থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা ডিবেট তৈরি হয়েছে। দেখুন, পুলিশের সঙ্গে মন্দির কর্তৃপক্ষ মসজিদ কর্তৃপক্ষ তাদের মিটিং হয়েছে এবং সহমতের ভিত্তিতে মসজিদের কমিটি বা মন্দিরের কমিটি তারা মাইকগুলো খুলে নিয়েছেন। এবারে হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে গেল। মন্দির নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। যত ব্যথা, যত কষ্ট, যত যন্ত্রণা, যত অস্বস্তি, যত উত্তেজনা, যত রাজনীতি সব মসজিদ নিয়ে, যেটা নিয়ে কালীঘাট তৃণমূল তারা একটু বেশি চিন্তিত হয়ে পড়ল। এবারে একজন আইনজীবী, কলকাতা হাইকোর্টের আইনজীবী, তার নাম হচ্ছে দানিশ ফারুকি একটা জনস্বার্থে মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টে, যার হয়ে সওয়াল করতে শুরু করলেন কল্যাণ ব্যানার্জি, মানে তৃণমূলেরই আইনজীবী। এবার তৃণমূলের তরফেই যে বেশি আগুন, বেশি ধোঁয়া, বেশি কষ্ট, বেশি যন্ত্রণা, বুঝতে পারছেন? প্রমাণ হলো তো এই মামলায় তৃণমূলের কল্যাণ ব্যানার্জি বা তৃণমূলের যারা নেতা নেত্রী তারা কি চেয়েছিলেন বলুন তো? কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়ে দিক যে মাইক যেন বজায় থাকে, মানে সেই ভোর রাত থেকে শুরু করে একদম রাত পর্যন্ত, সারা দিনে, রাতে, মাঝরাতে, ভোর রাতে, দুপুরবেলা, বিকেলবেলা এই যে আজান পড়া হয় সেটা যেন চালু থাকে। এবার জনস্বার্থে মামলা দায়ের হয়েছে। গত 13ই আগস্টে এটা নিয়ে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে কলকাতা হাইকোর্টে কল্যাণ ব্যানার্জি ভার্সাস অ্যাডভোকেট জেনারেলের। অ্যাডভোকেট জেনারেল কথায় কথায় বললেন আপনি চটি চাটা, কল্যাণ ব্যানার্জি তাকে বললো আপনি বুট চাটা, এইসব হয়েছে। এবার কল্যাণ ব্যানার্জি এতটাই চিৎকার করেছেন, এতটাই হাইপার হয়ে গেছেন, এতটাই উত্তেজনা দেখিয়েছেন একদম কোর্ট চত্বরের মধ্যে, এজলাসের মধ্যে, যে প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীকে পর্যন্ত বলতে হয়েছে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন। বলতে হয়েছে মানে প্রধান বিচারপতিকে সামলাতে হচ্ছে উত্তেজনা। কিসের উত্তেজনা, কেন উত্তেজনা? আসলে এরা যেটা চেয়েছিলেন যে কলকাতা হাইকোর্ট একটা স্পষ্ট রায় দিয়ে দিক যে যত মসজিদ রয়েছে তা সেখানে যেন সমস্ত লাউডস্পিকার সমস্ত মাইক সেখানে যেন বাঁধা থাকে এবং আরো বেশি করে বাঁধা হতে থাকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে শুনানি ছিল, এই মামলাটা খারিজ হয়ে গেছে। এই যে মাইক বাঁধা থাকবে কি থাকবে না, মাইক খুলে নিচ্ছে পুলিশ, হুজুর কিছু একটা রায় দিন, এই মামলাটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার খারিজ করে দিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আজকে মামলা হয়েছিল। সেখানে সুরজিৎ নাথ মিত্র রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং কল্যাণ ব্যানার্জি যারা জনস্বার্থের মামলা করেছেন তাদের আইনজীবী, তাদের মধ্যে বিরাট একটা সওয়াল জবাব হয়। সেখানে যেটা উঠে আসে, হাইকোর্ট জিজ্ঞেস করে, বিচারপতিরা জিজ্ঞেস করেন, ডিভিশন বেঞ্চ জিজ্ঞেস করে যে কোনো নির্দেশিকা কি আছে? এজি বলেছেন না, নেই। তাহলে কোনো পার্টি কি আপনার আছে? কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞেস করা হয়েছে আপনার এই মামলায় পার্টিটাকে, একজন আইনজীবী। তাহলে মসজিদে যদি মাইক খোলা নিয়ে আপনাদের আপত্তি হয় তাহলে কোনো ইমাম বা মসজিদ কমিটি তারা কি আপনার মামলাটা করেছে? তারা পার্টি না। ব্যাপারটা কি তাহলে? কেন? মানে নিয়মটা তো মানতে হবে। যার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তাহলে তাদের কোনো দায় নেই? মানে তারা কেন পার্টি হয়নি? পুরো মামলাটা আজ খারিজ হয়ে গেছে এবং এরপরে
সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, কল্যাণ ব্যানার্জি বেরিয়ে এসে বললেন যে মাইক লাগাতে শুরু করে দিন, মাইক বাজাতে শুরু করে দিন শব্দবিধি মেনে। তো শব্দবিধি মেনে কি করে মাইক চলবে? এ তো আশ্চর্যের ব্যাপার। কাঁঠালের আমসত্ত্ব হয়ে গেল। কাঁঠালের তো আমসত্ত্ব হয় না, হয় আমসত্ত্ব আমের হবে, কাঁঠালের হয় না। তো এইভাবেই কল্যাণ ব্যানার্জি একটা অদ্ভুত বিবৃতি দিয়ে দিলেন তিনি বেরিয়ে এসে, যে মামলা খারিজ হয়ে গেছে বটে, তবে মাইক লাগাতে শুরু করুন। এবং এটাতে কিন্তু অনেকে লাফাতে শুরু করেছেন। বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি, মানে কল্যাণ ব্যানার্জির কথায় লাফিয়ে লাভ নেই। কলকাতা হাইকোর্ট যেখানে মামলাটাকে খারিজ করে দিল, এরপরে যদি কেউ বলেন যে তারা মামলাটা জিতে গেছেন, তাহলে কিন্তু সেটা ভুল, মিথ্যে, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। দেখুন, আলোচনা হলো একটা পুরনো আইন নিয়ে, 2020 সালের আইন নিয়ে। সেখানে সেই আইনটা জানানো হলো মসজিদ কমিটিগুলোকে। মন্দিরের কথা তো ছেড়েই দিন, আমাদের তো কারো কোনো রকমের বিরোধ নেই। পুলিশ যদি বলে ভাই এখান থেকে লাউডস্পিকার, কোন মন্দিরে বা কটা মন্দিরে মাইক আছে? খুব বেশি মন্দিরে মাইক নেই, বা ওইভাবে লাউডস্পিকার দিয়ে ভোর রাত্রে হয় না, কিছু হয় না। কিন্তু আসল কথা হচ্ছে মসজিদের যে আজান হয়, বলছে অনেকে, তখন আমি দেখছিলাম ফেসবুকে বা এই সওয়াল জবাবে উঠে এসছে যে সময় নাকি জানা যায়, মানে ঘড়ি বা মোবাইল দেখে নয়, অনেকে নাকি ওই আজানের যে মাইক সেটা দেখে নাকি সময় জানতে পারেন যে কটা বাজলো। অদ্ভুত ব্যাপার, মানে সেটা হতে পারে বহুদিন আগে, হলেও হতে পারে একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে যখন ভোর রাতে ভোর 4টের সময় আজান হবে, হতেই পারে। কিন্তু শুধু কি মাইকের এই আওয়াজ শুনেই মানুষ টাইম জানতে পারেন? মানে আর কিছু নেই, দেওয়ালে কোনো ঘড়ি নেই, হাতে কোনো ঘড়ি নেই, আজকাল তো শুধু মোবাইলের ওপরেই আমরা ডিপেন্ডেন্ট, মোবাইল দেখলেই বুঝতে পারি। তাহলে তো এরপরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মুরগি পুষতে হবে। ওই যে কোকর কোক করে ডাকে না ভোরবেলা মুরগি, তাহলে বলবে যে মুরগিকে তাহলে কেউ খেতে পারবেন না, মানে চিকেন আর বিক্রি হবে না। দেশি মুরগি ডাকে দেখবেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, কোকর কোক, যে না মুরগিকে কাটা যাবে না, তাহলে হচ্ছে আইন, মানে তাহলে সময় জানতে পারবো না। অদ্ভুত ব্যাপার। এই যুক্তির কোনো কোনো রকমের অপযুক্তি, মানে এর কোনো ব্যাখ্যা নেই, এর কোনো রকমের ভিত্তি নেই, অসার বলতে পারেন। তো এই যে কলকাতা হাইকোর্ট খারিজ করে দিল, তারপরে অনেকে বলতে শুরু করেছেন যে আমরা তো জিতে গেছি, আমরা পুলিশের বিরুদ্ধে এবার মামলা করব। করে দেখুন, দেখুন এটা ঠিকই যে লিখিত কোনো নির্দেশিকা ছিল না, কিন্তু পুরনো আইনটা তো রয়েছে, পুরনো আইনটা তো রয়েছে যে রাত্রিবেলা মাইক বাজানো যাবে না, আর যে কোনো জায়গায় মাইক লাগাতে গেলে পুলিশের অনুমতি লাগবে। ওইটাই তো হয়ে গেল। বলবেন লিখিত নির্দেশিকা নেই, কিন্তু পুলিশ বলবে আমাদের কাছে পারমিশন কি নিয়েছেন মাইক বাঁধার জন্য, সেখানেই খেলা শেষ। বুঝতে পারছেন? ফলে ওই আগডুম বাগডুম ঘুরিয়ে দেওয়া, রাজনীতি করা, এতে কেউ বিশ্বাস করবেন না। আমরা আজকে থাম্বনেল করেছি মাইক কি থাকবে। দেখুন, থাকবে কি থাকবে না সেটা তো উত্তর দেবে সময়, কিন্তু যে মাইকগুলো খোলা হয়ে গেছে আর যে মাইকগুলো লাগানো হবে বলে আবার বলছে, এটা পারবেন না। অতএব মাইক থাকবে না বলে ধরে নিতে পারেন। তার কারণটা ওটাই, মাইক লাগাতে গেলেই পুলিশের অনুমতি লাগবে, আর পুলিশ বলবে আমার কাছে অনুমতি নেই, অনুমতি নিয়েছো দেখাও, তোমার যে মাইকটা লাগিয়েছো অনুমতি দেখাও, অনুমতি নেই, ব্যাস হয়ে গেল। এইবারে দেখুন, আজকে কিন্তু এই কোর্ট সংক্রান্ত বেশ কয়েকটা মামলা, যেটা কালীঘাটের তৃণমূল বা মমতা ব্যানার্জির তৃণমূল, তারা কিন্তু থাপ্পড় খেয়েছে। কেন থাপ্পড় খেয়েছে বলছি, রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন সেটা নিয়ে একটা মামলা চলছে, সেটা নিয়ে একটু আগ বাড়িয়ে চলে গিয়েছিল। এবারে বলেছে যে না, 2 মাসের মধ্যে সিঙ্গেল বেঞ্চ এটা নিষ্পত্তি করবে, এবং ততদিন যেটা রাজ্যের বিধানসভা ঠিক করেছে, ঋতব্রত ব্যানার্জি তিনিই থাকবেন বিরোধী দলনেতা। বুঝতে পারছেন? বিরোধী দলনেতা পদটা প্রথমে কি হয়েছিল, শোভনদেব চট্টোপাধ্যায় সেখানে সমর্থন করে, সেটা অভিষেক ব্যানার্জি, তিনি এখন অভিযুক্ত, সেই মামলা চলছে, সব সই জাল করা হয়েছিল, বিধায়কদের সম্মতি নেওয়া হয়নি। তারপরে সেই মামলা গেল, প্রথমে অভিযোগ গেল এইতে বিধানসভায়, রাজ্য বিধানসভায়। রথীন্দ্র বসু তিনি সিআইডিকে, তিনি পুলিশে কমপ্লেন করলেন, রাজ্য সরকার সিআইডি তদন্ত নির্দেশ দিল, সেটা চলছে। এইবারে তৃণমূলের তরফে, মানে কালীঘাট তৃণমূলের তরফে মামলাটাকে আলাদা করে মামলা দায়ের করে দেওয়া হলো, এবং সেই মামলাতে আজকে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে আপাতত, মানে অস্থায়ী ভিত্তিতে ঋতব্রত ব্যানার্জি থাকবেন বিরোধী দলনেতা। থাপ্পড় খেলো কিনা। দ্বিতীয় থাপ্পড় আপনাদের মনে থাকবে, চলতি বছরের জানুয়ারি মাসে আইপ্যাকের অফিস থেকে এবং আইপ্যাকের যে কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে যখন ইডি রেড করতে গিয়েছিল, সেখানে
তৎকালীন মুখ্যমন্ত্রী মানে প্রাক্তনী বা লাথি খাওয়া ঘাট ধাক্কা খাওয়া বহিষ্কৃত সেই মুখ্যমন্ত্রী তিনি গিয়ে ফাইল চুরি করে নিয়ে চলে এসেছিলেন। তিনি বলেও ছিলেন ইলেকট্রনিক ডিভাইস ফাইল সব সবুজ রঙের ফাইল মনে আছে তো, সেটাতে ইডি বলেছিল যে সিবিআই তদন্ত হোক। তখন রাজ্যে ক্ষমতায় যারা ছিল মানে তৃণমূল তারা বিরোধিতা করেছিল। হঠাৎ করে আজকে সুপ্রিম কোর্টে মেনকা গুরুস্বামী মানে মমতা ব্যানার্জির আইনজীবী, তৃণমূলের আইনজীবী, তিনি বললেন যে না এটা সিবিআই তদন্ত হোক। মানেটা কি? তখন একরকম এখন একরকম। আসলে ব্যাপারটা এতটাই ঘেঁটে আছেন মমতা ব্যানার্জি যে কি করবেন কি না করবেন, কারণ চুরি তো তিনি করেছিলেন সেটা তো গোটা দুনিয়া দেখেছে। এখন যদি সরকারে তিনি চলে আসতেন তাহলে এই মামলার আর কোনো রকমের সব দফারফা হয়ে যেত। এখন দফারফা করতে পারবেন না বলেই তিনি বলছেন, তিনি কি তাহলে সিবিআই কে ম্যানেজ করতে চাইছেন? কতটা হবে আমার সন্দেহ আছে, কিন্তু তিনি এখন চাইছেন, আগে যেটা বিরোধিতা করেছিলেন এখন বলছেন সিবিআই তদন্ত হোক। এখানে আরেকটা থাপ্পড়, বুঝতে পারছেন তো? আজকে কলকাতা হাইকোর্টে দুটো আর সুপ্রিম কোর্টে একটা, মোট 3টে থাপ্পড় কালীঘাট তৃণমূল খেয়েছে। এবং 2 মাসের মধ্যে যে সিঙ্গেল বেঞ্চে নিষ্পত্তি হবে, আপনারা এটা মোটামুটি ধরে রাখতে পারেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধী দলনেতা থাকবেন। এইবারে সিবিআই চাওয়া, সিবিআই চাইলে কি সিবিআই কি কেনা গোলাম নাকি? সিবিআই এর মতো তদন্ত করবে। অতএব এই যে 8ই জানুয়ারি যে ফাইল চুরির কেস, সেখানেও তিনি বিরাট বড় অস্বস্তিতে থাকবেন। আর 13ই আগস্টে যে ঝগড়াটা হয়েছিল কলকাতা হাইকোর্টে কল্যাণ ব্যানার্জি আর সুরজিৎ নাথ মিত্রের, এই চটি চাটা ভার্সাস বুট চাটা, এবং তার আগে জনস্বার্থ মামলা, সেই মামলাতে আজকে কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ মামলাটাকে খারিজ করে দিল, পুরোপুরি খারিজ করে দিল। এবং এরপরে পুলিশের সঙ্গে বলে না যে পুলিশে ছুলে 18 ঘা, তো পুলিশের সঙ্গে বিবাদে কোন কোন মসজিদ কর্তৃপক্ষ যাবেন সেটা দেখা যাবে, কার কত দম রয়েছে পুলিশের সঙ্গে, কার যারা যারা বিবাদে যাবেন, কারণ তাদের হাতে হাতিয়ার রয়েছে ওই শব্দবিধি সংক্রান্ত যে বিধিনিষেধ সেটা। ফলে মসজিদগুলোতে এই যে নতুন করে আবার মাইক লাগাও, কেউ মাইক খুলবে না বলে যে হুমকিটা তৃণমূল সাংসদ দিয়েছেন, এটা কালীঘাটের নিশ্চয়ই নির্দেশ রয়েছে বলেই তিনি দিয়েছেন। এক্ষেত্রেও তারা পরবর্তী দিনে থাপ্পড় খেতে চলেছেন। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মনে হয় আমরা ঠিক বলছি একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে তাহলে একটু হাইপ তুলে দেবেন। লাইক করার পরেই দেখবেন হাইপ বাটন রয়েছে, সেখানে প্রেস করে দেবেন, তাহলে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যাব। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।